ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস 9-এর 15 অধ্যায় ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্কগুলি। এর আগেই আমরা কোষে দেখি 15.1-এর 3টি ভিডিও আপলোড করেছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি চাইলে উপরের আই বাটন থেকে অথবা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে ওই ভিডিওগুলির লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তা আগের ভিডিওতে আমরা 18 দাগ পর্যন্ত অঙ্কগুলি কমপ্লিট করেছিলাম। এই ভিডিওতে আমরা 19 দাগ থেকে শুরু করব। তা 19 দাগে কী আছে দেখো, বহু বিকল্পীয় প্রশ্ন বা MCQ। 19-এর 1-এ দেখো যে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি, তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কী হবে? তাহলে দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য তো আমাদের বর্গক্ষেত্রের বাহুর দরকার হয়, সেটি দেওয়া নেই, তাহলে সেটি প্রথমে আমাদের বের করে নিতে হবে। তাহলে আমরা প্রথমে ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান x সেমি। তাহলে দেখো, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি পেয়ে যাই তাহলে এখান থেকে আমরা বর্গক্ষেত্রের কর্ণ সহজে পেয়ে যাব। কর্ণ সমান আমরা কি জানি? আমরা জানি √2 বাহু, অর্থাৎ বাহু যেহেতু এখানে x, তাহলে √2x সেমি হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ। কিন্তু প্রশ্নে এই কর্ণ এটা সমান কত বলে দেওয়া আছে? বলে দেওয়া আছে 12√2। অতএব এখান থেকে আমরা লিখতে পারি, দেখো প্রশ্নানুসারে যে √2x সমান 12√2। ঠিক আছে, এবার দেখো উভয় পক্ষ থেকে আমরা √2 কেটে দিতে পারি। অতএব x সমান আমাদের কত বের হলো? আমাদের 12 বের হলো। অতএব এখান থেকে আমরা লিখতে পারি যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 12 সেমি। তাহলে দেখো, আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। অতএব এখান থেকে আমরা সহজেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবো। তা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? আমরা জানি বাহু স্কোয়ার। তাহলে দেখো, 12কে আমাদের স্কোয়ার করতে হবে, একক হবে আমাদের বর্গ সেমি। 12কে স্কোয়ার করলে কত হয়? 12 12 144। ঠিক আছে, 144 বর্গ সেমি হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অর্থাৎ আমরা কোন অপশানটি পেলাম? আমরা পেলাম অপশান বি। কেমন? আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 2 দাগেটা লক্ষ্য করো। দেখো 2 দাগে কি আছে? 2 দাগে দেখতে পাচ্ছি যে যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A1 বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল A2 বর্গ একক হয়, তাহলে A1:A2 কী হবে আমাদের বের করতে হবে। তা দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে তো আমাদের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দরকার, সেটি এখানে দেওয়া নেই। তাহলে প্রথমে আমাদের ধরে নিতে হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা। ঠিক আছে, তা আমরা ধরি বাহুর দৈর্ঘ্য x সেমি। তাহলে ক্ষেত্রফল কি হচ্ছে দেখো, যেহেতু একটি বর্গক্ষেত্র, ক্ষেত্রফল হয় বাহু স্কোয়ার, অর্থাৎ x স্কোয়ার এত বর্গ সেমি হচ্ছে ক্ষেত্রফল। এবার দেখো, এক্ষেত্রে এটি সমান কি বলা আছে? এটি সমান বলা আছে A1। অতএব আমরা লিখতে পারি, দেখো A1 সমান x স্কোয়ার। ঠিক আছে, আবার দেখো এই যে বর্গক্ষেত্রটা আছে, এই বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে আরেকটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হবে। তাহলে প্রথমে আমাদের এর কর্ণ বের করতে হবে। তা দেখো, এই বর্গক্ষেত্রের কর্ণ সমান কি পাবো আমরা? কর্ণ দৈর্ঘ্য আমরা কি জানি? যে √2x। ঠিক আছে, এত সেমি। এটি হচ্ছে এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আর এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে অন্য একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান। যেহেতু এই কর্ণটির উপরই বর্গক্ষেত্রটা অঙ্কন করা হবে, তাহলে দেখো এর ক্ষেত্রফল কি হচ্ছে? এর ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার, অর্থাৎ √2x এর স্কোয়ার, একক হবে আমাদের বর্গ সেমি। তাহলে দেখো, এই ক্ষেত্রফলটা আবার কত বলে দেওয়া আছে? এটি A2 বলা আছে। তাহলে A2 সমান আমরা কি পাচ্ছি? দেখো, এটিকে স্কোয়ার করলে রুটটা উঠে যাচ্ছে, অর্থাৎ আমরা 2 পাচ্ছি, আমরা x স্কোয়ার পাচ্ছি। ঠিক আছে, 2x স্কোয়ার এত আমরা পেলাম। এইবার এই দুটোর অনুপাত আমাদের বের করতে বলেছে। অতএব A1:A2 সমান কি হচ্ছে? দেখো, x স্কোয়ার = 2x স্কোয়ার। তাহলে আমরা দেখো x স্কোয়ার দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে এই ক্ষেত্রে আমরা 1 পাচ্ছি, আর এই ক্ষেত্রে আমরা 2 পাচ্ছি। অতএব A1:A2 সমান 1:2 হলো। তো আমরা কোন অপশানটি পেলাম? আমরা পেলাম অপশান এ। ঠিক আছে,
তা আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 3 দাগেরটা লক্ষ্য করো। 3 দাগেরটা কি আছে দেখো। 3 দাগে দেখতে পাচ্ছি যে 6 মিটার লম্বা ও 4 মিটার চওড়া একটি আয়তকার জায়গায় 2 ডেসিমি বর্গ টালি দিয়ে বাঁধাতে হলে টালি লাগবে কতগুলি আমাদের বের করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে লক্ষ্য করো যে টালির এককটা দেওয়া আছে সেটি ডেসিমিটারে দেওয়া আছে, কিন্তু যে আয়তকার জায়গাটি বলা আছে তার একক মিটারে আছে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের দুটি কিন্তু সমান এককে নিয়ে আসতে হবে। তাহলে আমরা মিটারগুলোকে ডেসিমিটারে নিয়ে আসি। তা দেখো জায়গাটির লম্বা কত বলা আছে 6 মিটার। তা মিটারকে ডেসিমিটারে নিয়ে আসতে গেলে কি করতে হবে, এটিকে আমাদের 10 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ আমরা পাবো 6 × 10 = 60 ডেসিমিটার। জায়গাটি কত চওড়া, জায়গাটি হচ্ছে 4 মিটার চওড়া। এবং দেখো মিটারকে ডেসিমিটারে নিয়ে আসতে গেলে আমাদের 10 দিয়ে গুণ করতে হচ্ছে। 4কে 10 দিয়ে গুণ করলে আমরা 40 ডেসিমিটার পেলাম জায়গাটি চওড়া। অতএব দেখো আমাদের তো টালির সংখ্যা বের করতে হবে, তাহলে জায়গাটি টোটাল ক্ষেত্রফলকে টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আমরা টালির সংখ্যা পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা জায়গাটির ক্ষেত্রফল বের করে নিই। তা জায়গাটি যেহেতু আয়তকার, তাহলে ক্ষেত্রফল সমান কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 60 × 40 এত বর্গ ডেসিমিটার। কিন্তু দেখো এক্ষেত্রে যে টালিটি ব্যবহার করা আছে সেটি হচ্ছে বর্গ টালি, অর্থাৎ তার দৈর্ঘ্য প্রস্থ সমান। তাহলে দেখো টালির ক্ষেত্রফল কি হবে, যেহেতু টালিটি বর্গাকার টালি তাহলে বাহু স্কয়ার, অর্থাৎ আমাদের 2কে স্কয়ার করতে হবে এত বর্গ ডেসিমি। তা 2কে স্কয়ার করলে আমরা কত পাবো, 4 পাবো, 4 বর্গ ডেসিমি। তাহলে দেখো আমরা দুটির ক্ষেত্রফল পেয়ে গেছি। এবার এখান থেকে কতগুলি টালি লাগবে আমরা সহজে বের করতে পারবো। অতএব টালি লাগবে, জায়গাটির ক্ষেত্রফল আমাদের বেরিয়েছে 60 × 40, তাকে একটি টালির ক্ষেত্রফল অর্থাৎ 4 দিয়ে ভাগ করতে হবে এতটি। ঠিক আছে, 4 দিয়ে 40কে কাটলে আমরা 10 পাচ্ছি। এবার দেখো 10 দিয়ে 60কে গুণ করলে আমরা 600 পেলাম, অর্থাৎ আমাদের টালি লাগবে 600টি। তো 600 কোন অপশানে আছে, আমরা দেখতে পাচ্ছি অপশান সিতে আছে, অর্থাৎ আমাদের উত্তর হলো অপশান সি। এবার 4 দাগেরটা লক্ষ্য করো। 4 দাগে কি আছে দেখো। 4 দাগে দেখতে পাচ্ছি যে সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর হলে এস আর আর এর সম্পর্ক আমাদের বের করতে হবে। তা দেখো বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র যাই হোক না কেন, পরিসীমা বা ক্ষেত্রফল বের করতে গেলে তো আমাদের তাদের বাহুর দৈর্ঘ্যগুলো দরকার হয়। এক্ষেত্রে দেওয়া নেই, অতএব আমাদের প্রথমে বাহুর দৈর্ঘ্যগুলো ধরে নিতে হবে। তাহলে আমরা ধরি যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান এক্স এবং প্রস্থ সমান ওয়াই। তাহলে দেখো প্রথমে কি বলা আছে, তাদের পরিসীমা সমান, অর্থাৎ বর্গক্ষেত্রের পরিসীমা কি হয় 4 × বাহু, অর্থাৎ আমরা পাবো 4a। এবং এক্ষেত্রে আয়তক্ষেত্রের পরিসীমা কি হয় 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, এটি সমান বলা আছে। এবার দেখো এদের ক্ষেত্রফল হচ্ছে এস, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল এস সমান কি জানি বাহু স্কয়ার, অর্থাৎ আমরা এ স্কয়ার পাবো। এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল আর বলা আছে, অতএব আর সমান কি দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ আমরা এক্স ওয়াই পেলাম। ঠিক আছে, এই কন্ডিশনগুলি আমাদের কাছে আছে। এখান থেকে আমাদের এস আর আর এর সম্পর্ক বের করতে হবে। তো এদের সম্পর্ক তুলনা করার জন্য আমাদের এই ক্ষেত্রে কিন্তু দুটি একই জিনিস নিয়ে আসতে হবে, অর্থাৎ উভয় ক্ষেত্রে আমাদের এ নিয়ে আসতে হবে অথবা উভয় ক্ষেত্রে আমাদের এক্স ওয়াইকে নিয়ে আসতে হবে। তো এক্ষেত্রে আমরা এর মানটা বের করে নিয়ে এই জায়গায় আমরা এক্স ওয়াইকে নিয়ে আসছি। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, অর্থাৎ এ সমান 2 × x + y / 4, 2 দিয়ে 4কে কাটলে আমরা 2 পেলাম, অতএব এর মান আমাদের বের হলো x + y / 2। ঠিক আছে, এবার আমরা এই জায়গাটায় এর মানটা বসিয়ে দিই। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, বা s সমান এই জায়গায় আমরা x + y / 2কে বসিয়ে দিলাম এর হোল স্কয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা পাচ্ছি দেখো, বা s সমান কি হচ্ছে উপরে x + y এর হোল স্কয়ার আর নিচে 2 এর স্কয়ার। ঠিক আছে, তাহলে উপরে দেখো
আমরা এক্স প্লাস ওয়াইকে এইভাবে সূত্রে ভাঙাতে পারি যে এ মাইনাস বি, ঠিক আছে, এক্ষেত্রে এ বলতে এক্স আর বি হচ্ছে ওয়াই, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আর দেখো 2কে স্কোয়ার করলে আমরা কত পাবো, আমরা 4 পাবো। এবার আমরা এই দুটিকে আলাদা করে দিচ্ছি। তাহলে দেখো এর সমান আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার বাই 4, আর এক্ষেত্রে 4xy বাই 4। দেখো উপর নিচে 4 4 কেটে গেল, অতএব এখানে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি দেখো এর সমান এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার বাই 4 প্লাস এই এক্স ওয়াই। তা এক্স ওয়াই সমান কি বলা আছে অঙ্কে, এক্স ওয়াই সমান বলা আছে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ আর। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, বা এস, দেখো আর কে পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, এস মাইনাস আর সমান এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার বাই 4। তাহলে দেখো এটি একটি বর্গ সংখ্যা, এর মান যাই হোক না কেন, এক্স ছোট হোক বড় হোক বা ওয়াই ছোট হোক বড় হোক, যাই হোক না কেন তাকে স্কোয়ার করলে সবসময় আমরা একটি ধনাত্মক মানই পাবো। এইটার মান কিন্তু কখনোই ঋণাত্মক হবে না, বোঝা গেল? অর্থাৎ এস এর মানটা বড় হচ্ছে আর এর মানটা ছোট হচ্ছে, তার জন্য তো এই ক্ষেত্রে আমরা ধনাত্মক মানটা পাবো। তাহলে এখান থেকে আমরা সহজেই তুলনা করে বলতে পারি অতএব এস কি, এস গ্রেটার দেন আর। তা এটি কোন অপশানে আছে, এটি দেখো অপশান বিতে আছে, অতএব আমাদের উত্তর হলো অপশান বি। কেমন, আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। তো এক্ষেত্রে তোমরা এখানে লিখে দিতে পারো এইটি ধনাত্মক রাশি, এটি একটি ধনাত্মক রাশি। এবার 5 দাগেটা লক্ষ্য করো, 5 দাগে কি আছে দেখো, 5 দাগে দেখতে পাচ্ছি একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি এবং ক্ষেত্রফল 48 বর্গ সেমি হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি আমাদের বের করতে হবে। তা দেখো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বা ক্ষেত্রফল যাই হোক না কেন বের করতে গেলে আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ দরকার হয়, এক্ষেত্রে কিন্তু সেটি দেওয়া নেই, অতএব সেটি আমাদের ধরে নিতে হবে। তা আমরা ধরে নিই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 1 সেমি, আয়তক্ষেত্রের প্রস্থ ওয়াই সেমি। তাহলে দেখো এক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বলা আছে, তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান আমরা কি জানি, আমরা জানি রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্য কত এক্স, অর্থাৎ এক্স স্কয়ার যোগ প্রস্থ কত ওয়াই, ওয়াই স্কয়ার। এটি সমান কত বলা আছে, এটি সমান 10 বলা আছে, ঠিক আছে। এবং কি বলা আছে, তার ক্ষেত্রফল, অর্থাৎ যেহেতু এটি আয়তক্ষেত্র, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ আমরা এক্স ওয়াই সমান 48 পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমাদের এক্স প্লাস ওয়াই অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি আমাদের কত বের করতে হবে। তাহলে দেখো আমরা এখান থেকে উভয় পক্ষকে বর্গ করে দিতে পারি, বর্গ করলে রুটটা উঠে যাচ্ছে, অর্থাৎ আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 10কে স্কোয়ার করলে কি হচ্ছে 100 হচ্ছে। তাহলে এখানে তোমরা লিখে নিতে পারো উভয় পক্ষে বর্গ করে। তাহলে দেখো আমরা এখান থেকে এবার এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab এই সূত্রে ব্যবহার করতে পারি, যেহেতু আমাদের দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি বের করতে বলেছে। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 2ab, এ বলতে এক্স, বি বলতে ওয়াই সমান, এই পাশে দেখো 100 আছে বসিয়ে দিলাম। এবার আমরা এখানে দেখো এক্স ওয়াইয়ের মানটা বসিয়ে দিতে পারি, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস এক্স ওয়াইয়ের মান কত আছে 48 আছে, তাহলে 2 গুণ 48, এ পাশে 100 ছিল বসিয়ে দিলাম। এবার আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কয়ারকে রেখে দেবো এবং এটাকে সমান চিহ্নে ওপাশে নিয়ে যাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার, এ পাশে 100 ছিল বসিয়ে দিলাম এবং দেখো 48কে 2 দিয়ে গুণ করলে আমরা 96 পাবো এবং সেটি সমান চিহ্নে ওপাশে চলে গেলে কি হবে প্লাস 96 হয়ে যাবে। অতএব এখান থেকে আমরা লিখতে পাচ্ছি দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার সমান 100 আর 96 যোগ করলে আমরা 196 পাচ্ছি। অতএব দেখো এক্স প্লাস ওয়াই সমান কি হচ্ছে রুট 196। কেমন, তা 196কে রুট করলে আমরা কত পাবো, আমরা জানি 14 আর 14 গুণ করলে 196 হয়, অর্থাৎ 196 বর্গমূল আমাদের
14 বের হলো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি সমান 14 সেমি। তা দেখো এই 14 সেমি কোন অপশানটিতে আছে? এটি অপশান বিতে আছে। অতএব আমাদের সঠিক উত্তর হবে অপশান বি। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 20 দাগেরগুলো লক্ষ্য করো। 20 দাগে কি আছে? 20 দাগে দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। 20-1-এ দেখো বলা আছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে দেখো এক্ষেত্রেও বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া নেই, তা আমরা বাহুর দৈর্ঘ্য এক্স ধরে নিতে পারি বা যে কোনো একটি সংখ্যা ধরে নিতে পারি। তাহলে এক্ষেত্রে আমি প্রথমে সংখ্যা ধরে অঙ্কটি সমাধান করছি। তা দেখো আমরা ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 একক। ঠিক আছে, এটি তোমরা এক্সও ধরতে পারো। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জানি বাহু স্কয়ার, অর্থাৎ 10কে স্কয়ার করতে হবে। একক হবে আমাদের এত বর্গ একক। তাহলে আমরা কত পাবো? দেখো আমরা পাবো 10কে স্কয়ার করলে 100 বর্গ একক হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেল। তাহলে 10% বৃদ্ধি পেলে বাহুর দৈর্ঘ্য কত হবে সেটি আমরা প্রথমে বের করে নিই। 10% বৃদ্ধি পেলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তা ছিল কত? 10 ছিল, ইন্টু 10% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 100-এর সাথে আমাদের 10 যোগ করতে হবে। আমরা 110 পাবো, আর এদিকে কি পাবো? 100 পাবো। যেহেতু এটি বেড়ে যাচ্ছে তাহলে বড়টিকে অর্থাৎ 110কে আমাদের উপরে রাখতে হবে, নিচে আমাদের 100কে রাখতে হবে। ঠিক আছে, এত একক। এটি আমরা একবারে করে দিলাম। তাহলে দেখো এক্ষেত্রে কি হচ্ছে? 0 0 0 0 কেটে গেল, আমরা পেলাম 11 একক। তাহলে দেখো 10% বৃদ্ধি পেলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হচ্ছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, অর্থাৎ 11কে স্কয়ার করতে হবে। একক হবে আমাদের বর্গ একক। তাহলে 11কে স্কয়ার করলে আমরা 121 বর্গ একক পাবো। তাহলে দেখো কত বৃদ্ধি পেল সেটি আমরা বের করে নিই। অতএব বৃদ্ধি পেল, আগে ছিল 100, এখন হচ্ছে 121। তাহলে 121 থেকে আমাদের 100 বাদ দিতে হবে, অর্থাৎ আমরা পেলাম 21 বর্গ একক। এবার শতকরা কত বৃদ্ধি পেল সেটি আমরা বের করব। অতএব শতকরা বৃদ্ধি পেল, কত বৃদ্ধি পেল? 21 বৃদ্ধি পেল। কতর মধ্যে? দেখো 100-র মধ্যে বৃদ্ধি পেল। ঠিক আছে, ইন্টু 100, যেহেতু আমরা শতকরায় বের করছি, আর যেহেতু এটি শতকরায় বের করছি এর কোনো একক হবে না, তাই দেখো 100 100 কেটে গেল, আমরা পেলাম 21। ঠিক আছে, শতকরা বৃদ্ধি হচ্ছে 21। তো এই অঙ্কটি একই পদ্ধতিতে তোমরা এক্স ধরেও করতে পারো। তা এক্স ধরে করলে ক্যালকুলেশনটা এতটা সহজ হবে না, ঠিক আছে, একটু জটিল হয়। এবার 20-2-এরটা লক্ষ্য করো। দেখো 20-2-এ কি আছে? 20-2-এ দেখতে পাচ্ছি যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? তা দেখো এই অঙ্কটি আগের অঙ্কটির মতো তোমরা সংখ্যা ধরে করতে পারো অথবা এক্স ওয়াই ধরেও করতে পারো। তা এক্ষেত্রে আমি অঙ্কটি এক্স ওয়াই ধরে করছি। তা দেখো এখানে আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যগুলি দেওয়া নেই, তাহলে আমরা সেগুলি ধরে নিই। ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স একক, আয়তক্ষেত্রের প্রস্থ ওয়াই একক। তা আমাদের বের করতে হবে যে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে এক্ষেত্রে দেখো প্রথম অবস্থায় আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা প্রথমে বের করে নিই। তা যেহেতু এটি আয়তক্ষেত্র, ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এক্স আর ওয়াইয়ের গুণফল, আমাদের একক হবে বর্গ একক। এবার দেখো দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা লিখে নিই 10% বৃদ্ধি পেলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য
দেখো ছিল কত, এক্স ছিল, বসিয়ে দিলাম গুণ, যেহেতু 10% বৃদ্ধি পেয়েছে তাহলে 100-এর সঙ্গে আমাদের 10 যোগ করব, অর্থাৎ আমরা পাবো 110। এবং বেশি হবে তো, বৃদ্ধি পেলে বেশি হয়, অর্থাৎ 110কে উপরে রাখতে হবে, নিচে আমাদের 100 আসবে, আমাদের একক হবে। তা দেখো 0 0 কেটে গেল, আমরা পেলাম 11x/10 একক। ঠিক আছে, আবার দেখো এই ক্ষেত্রে প্রস্থ কি হচ্ছে, 10% হ্রাস পাচ্ছে, তাহলে লিখে নিই আমরা 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রের প্রস্থ সমান ছিল কত, ওয়াই ছিল, বসিয়ে দিলাম, ইন্টু, যেহেতু এক্ষেত্রে কমে যাচ্ছে অর্থাৎ 100 থেকে আমাদের 10 বিয়োগ করতে হবে, আমরা 90 পাবো, এবং সেই 90কে আমাদের উপরে রাখতে হবে, নিচে আমরা 100 পাবো। ঠিক আছে, এত একক। দেখো 0 0 কেটে গেল, আমরা পেলাম 9y/10 একক। তাহলে দেখো এখন ক্ষেত্রফল কি হচ্ছে, অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন দেখো দৈর্ঘ্য হচ্ছে 11x/10 ইন্টু প্রস্থ হচ্ছে 9y/10। ঠিক আছে, আমাদের একক হবে বর্গ একক। তাহলে দেখো 11 আর 9 গুণ করলে আমরা 99, এবং xy গুণ করলে আমরা xy পাচ্ছি, নিচে 10 আর 10 গুণ করলে 100 হচ্ছে, এত বর্গ একক। তা দেখো এটি বাড়লো না কমলো, আমরা দেখতে পাচ্ছি উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, অর্থাৎ এটি হচ্ছে কম, আগেরটি বেশি ছিল, অতএব আমাদের এখন ক্ষেত্রফলটা কমে গেল। অতএব আমরা লিখে নিই যে হ্রাস পেল, আগে ছিল কত xy, তার থেকে 99xy/100কে আমাদের বিয়োগ করতে হবে, এত বর্গ একক। তা দেখো বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, আর কত হলে 100 হবে, আর 1 হলেই 100 হবে, অর্থাৎ এক্ষেত্রে নিচে আমাদের 100 আসবে, আর উপরে দেখো xy হবে। ঠিক আছে, এটি বিয়োগ করলে এদের লসাগু 100 হচ্ছে, 100 দিয়ে xyকে গুণ করলে আমরা 100xy পাবো, সেখান থেকে 99xy বাদ দিলে আমরা xy পেলাম, অতএব এত বর্গ একক হ্রাস পেল। তাহলে শতকরা কত হ্রাস পেল, অতএব শতকরা হ্রাস পেল, কত হ্রাস পেল, xy/100 হ্রাস পেয়েছে। কততে হ্রাস পেয়েছে, xy-তে হ্রাস পেয়েছে, তাহলে xy, আর যেহেতু শতকরা তাহলে আমাদের এর সাথে 100কে গুণ করে দিতে হবে। ঠিক আছে, এবার আমাদের এটি ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, এক্ষেত্রে xy আর নিচে 100, তাহলে এর নিচে তো 1 আছে, এটি ভাগ অবস্থায় আছে, এটি যদি গুণ হয়ে যায় তাহলে এটি উল্টে যাবে, অর্থাৎ উপরে 1 যাবে, নিচে আমাদের xy আসবে, গুণ 100 ছিল, বসিয়ে দিলাম। দেখো 100 100 কেটে গেল, xy কেটে গেল, আমাদের উত্তর কত হলো, উত্তর 1 হলো, অর্থাৎ শতকরা হ্রাস কত, 1। ঠিক, যেহেতু এক্ষেত্রে দেখো দুটি এককের তুলনা করা হয়েছে, অর্থাৎ শতকরা হ্রাসের কিন্তু কোনো একক হবে না। তা আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটি তোমরা আবার সংখ্যা ধরে খুব সহজেও করতে পারো। সেক্ষেত্রে কীরকম হবে একটু দেখে নাও। আমরা যদি ধরি দৈর্ঘ্য হচ্ছে 20 আর প্রস্থ হচ্ছে 10, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে, সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে দেখো 200। এবার এটি 10% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 10% বৃদ্ধি পেলে কি হচ্ছে দেখো, 20 ইন্টু 110/100, 0 0 0 0 কেটে গেল, আমরা কত পেলাম, 22 পেলাম। এটি 10% হ্রাস পেয়েছে, ছিল কত 10, ইন্টু 10% হ্রাস পাওয়া মানে 100 থেকে 10 বিয়োগ করব, অর্থাৎ 90, আর নিচে আমাদের 100 হবে, 0 0 0 0 কেটে গেল। ঠিক আছে, আমরা পেলাম 9। তাহলে এখন ক্ষেত্রফল কি হচ্ছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ আমরা পাচ্ছি দেখো 198। তাহলে কত হ্রাস পেল, তাহলে দেখো 200 থেকে 198 বিয়োগ করলাম, আমাদের 2 বর্গ একক হ্রাস পেল। এবার শতকরা কত হ্রাস পেল সেটি বের করার জন্য আমাদের বের করতে হবে, দেখো 2 হ্রাস পেয়েছে কতর মধ্যে, 200-র মধ্যে, তাহলে 200 ইন্টু কি, যেহেতু শতকরা তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে 0 0 0 0 কেটে গেল, 2 2 কেটে গেল, আমাদের শতকরা হ্রাস কত বের হবে, শতকরা হ্রাস আমাদের 1 বের হবে। কেমন, ঠিক আছে, এইভাবে খুব সহজে তোমরা করতে পারো। এবার 23-এরটা লক্ষ্য করো। 23-এ কি আছে দেখো, একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেমি, কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর
লম্বের দৈর্ঘ্য 2 সেমি, আয়তক্ষেত্রে প্রস্থের দৈর্ঘ্য কত আমাদের বের করতে হবে। তো অঙ্কটি বোঝার সুবিধার জন্য এখানে আমরা একটি চিত্র অঙ্কন করে নিচ্ছি। তো দেখো এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি। আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত বলা আছে, 5 সেমি, এবং কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে প্রস্থের উপর অঙ্কিত লম্ব দূরত্ব হচ্ছে 2 সেমি। তাই এ প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি, এই ছেদবিন্দু থেকে আমরা যদি প্রস্থের উপর লম্ব অঙ্কন করি, সেই লম্ব দৈর্ঘ্য হবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের অর্ধেক। ঠিক একইভাবে দেখো এই ছেদবিন্দু থেকে যদি আমরা এই দৈর্ঘ্যের উপর লম্ব অঙ্কন করি, তাহলে এই লম্বের দৈর্ঘ্য হবে প্রস্থের অর্ধেক। অর্থাৎ এখান থেকে সহজে কিন্তু আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি, এক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, সেখান থেকে তো আমরা সহজেই প্রস্থটা বের করতে পারবো। তাহলে আমরা লিখে নিই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি হবে, 2 গুণ 2 এত সেমি। ঠিক আছে, এই যে ছেদবিন্দু থেকে প্রস্থের উপর যে লম্ব দূরত্ব তাকে 2 দিয়ে গুণ করলে পেয়ে যাব, অর্থাৎ 4 সেমি হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। এবার দেখো এই যে এ বি সি যে ত্রিভুজ তৈরি হয়েছে, এটি হচ্ছে সমকোণ। তাহলে সমকোণের বিপরীত বাহুটি হচ্ছে অতিভুজ, অর্থাৎ এই ক্ষেত্রে এসি হচ্ছে অতিভুজ, বিসি হচ্ছে ভূমি, যেটি আমাদের 4 সেমি বেরিয়েছে, আর এটি হচ্ছে লম্ব। তা আমরা কি জানি, দেখো ত্রিভুজ এবিসি এর অতিভুজ স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তাহলে ভূমি বিসি, লম্ব হচ্ছে এবি স্কয়ার। ঠিক আছে, এটি পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি। এবার সমীকরণকে যদি আমরা ঘুরিয়ে লিখি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো যে বিসি স্কয়ার যোগ এবি স্কয়ার সমান এসি স্কয়ার। আমরা এবির মানটা বের করব, তাহলে আমরা এবিকে রেখে দিই। দেখো এবি স্কয়ার সমান এসি স্কয়ার, আর বিসিকে ওপাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস বিসি স্কয়ার। তা এটি এত ডিটেলসে না করে তোমরা কিন্তু এখান থেকেও অঙ্কটি করতে পারতে, যে এবি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে দেখো এবার আমরা যদি মানগুলিকে বসিয়ে দিই, বা এবি স্কয়ার সমান এসি সমান আমাদের কত বেরিয়েছে, 5 দেওয়া ছিল, তাহলে 5 স্কয়ার, মাইনাস বিসি সমান আমাদের 4 বেরিয়েছে, তাহলে 4 স্কয়ার, বা এবি স্কয়ার সমান দেখো 5কে স্কয়ার করলে 25 পাবো, এবং 4কে স্কয়ার করলে আমরা 16 পাবো। তাহলে 25 থেকে 16 বিয়োগ করলে আমাদের কত হবে, আমাদের 9 হবে। ঠিক আছে, আমরা একবারে করে দিয়েছি। অতএব এবি সমান কি হবে, 9 বর্গমূল, অর্থাৎ আমরা 3 পাবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, অতএব আয়তক্ষেত্রের প্রস্থ সমান 3 সেমি। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 4টা লক্ষ্য করো। দেখো 20-4 কি আছে, 20-4 দেখতে পাচ্ছি একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2√2 সেমি হলে বর্গক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত আমাদের বের করতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে আমাদের তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দরকার। তাহলে সেটি আমরা কিভাবে পাচ্ছি, তা আগের ছবিটি লক্ষ্য করো। এক্ষেত্রেও দেখো আমরা যে বর্গক্ষেত্র পাবো তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে এই ছেদবিন্দু থেকে যে লম্ব দূরত্ব তার দ্বিগুণ। ঠিক আছে, একই ফর্মুলা। তাহলে দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেখো লম্ব দৈর্ঘ্য কত বলা আছে, লম্ব দৈর্ঘ্য বলা আছে 2√2, তাকে 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 2 গুণ 2√2। ঠিক আছে, 2 গুণ 2√2 সেমি। তাহলে আমরা কি পাচ্ছি, 2 দুগুণই 4√2 সেমি পেলাম প্রতিটি বাহুর দৈর্ঘ্য। তাহলে দেখো বর্গক্ষেত্রের কর্ণ কি হবে, বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য সমান আমরা জানি √2 ইন্টু বাহু। তাহলে বাহু কত বেরিয়েছে, 4√2 বেরিয়েছে, তাহলে এত সেমি, এখানে গুণ দিয়ে দাও। তাহলে আমরা কি পাচ্ছি, দেখো √2 গুণ করলে আমরা 2 পাচ্ছি, সেই 2 দিয়ে 4কে গুণ করলে আমরা 8 পাচ্ছি, অর্থাৎ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 8 সেমি বের হলো। এবার 20-5 লক্ষ্য করো। 20-5 কি আছে দেখো,
20(5)-এ দেখতে পাচ্ছি একটি আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেমি এবং ক্ষেত্রফল 60 বর্গ সেমি। আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? তা দেখো, পরিসীমা ক্ষেত্রফল যাই বের করতে হোক না কেন আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ দরকার হয়। তাই এই ক্ষেত্রে যেহেতু দেওয়া নেই, আমাদের প্রথমে ধরে নিতে হবে। তাহলে আমরা ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x সেমি, আয়তক্ষেত্রের প্রস্থ y সেমি। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, পরিসীমা, অর্থাৎ পরিসীমা কি হচ্ছে দেখো, আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য আমরা x ধরেছি, প্রস্থ আমরা y ধরেছি। তাহলে এটি সমান কত বলা আছে? 34 বলে দেওয়া আছে। ঠিক আছে, আর কি বলা আছে? আর ক্ষেত্রফল বলা আছে। তাহলে দেখো ক্ষেত্রফল সমান কি হচ্ছে, যেহেতু এটি আয়তক্ষেত্র, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ x গুণ y। ঠিক আছে, এক্স ওয়াই সমান কত পাচ্ছি? আমরা 60 পাচ্ছি। এবার এই দুটো থেকে আমাদের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে দেখো আয়তক্ষেত্রের কর্ণ সমান আমরা কি জানি? কর্ণ সমান আমরা জানি √ দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। তাহলে দৈর্ঘ্য এখানে x, তাহলে x স্কয়ার, প্রস্থ y, অতএব y স্কয়ার। তাহলে এই মানটা আমাদের বের করতে হবে এই দুটির সাহায্যে। তা দেখো এর এককটা আমাদের কি হবে? সেমি হবে। এবার এটিকে আমরা সূত্রে ভাঙাতে পারি। যেহেতু এখানে প্লাস আছে, এটিকে আমরা প্লাসের সূত্রে ভাঙাবো, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে, a বলতে x, b বলতে y। এবার আমাদের মানগুলিকে বসিয়ে দিতে হবে। তা দেখো এক্ষেত্রে x প্লাস y আছে, কিন্তু এখানে আমরা কি পাচ্ছি? 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। অতএব এখান থেকে আমাদের x প্লাস ওয়াই এর মানটা বের করে নিই। x প্লাস ওয়াই সমান কি হবে? এই 34কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা 17 পেলাম। ঠিক আছে, এবার আমরা মানটা বসিয়ে দিচ্ছি। দেখো 17 স্কয়ার বিয়োগ 2 গুণ x এর মান কত আছে? 60 আছে, এত সেমি। তাহলে 17কে স্কয়ার করলে কত পাবো? আমরা 289 পাবো। তাহলে 289 বিয়োগ 60কে 2 দিয়ে গুণ করলে 120 পাবো, এত সেমি। তাহলে দেখো বিয়োগ করলে কত হচ্ছে? 9, 6, আমরা 169 পেলাম, এত সেমি। এবার দেখো এই 169কে বর্গমূল করলে আমরা কত পাবো? আমরা 13 পাবো। জানি 13 গুণ করলে 169 হয়, অর্থাৎ এক্ষেত্রে আমরা কর্ণ সমান 13 সেমি পেলাম। তাহলে আমরা উত্তর লিখে নিই, আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য 13 সেমি। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো এর সাথে সাথেই আমরা কোষে দেখি 15.1-এর সমস্ত অঙ্কগুলি কমপ্লিট করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজ আর নয়, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।